এই যে ইলিয়াস সাহেব যে কথাটা লিখছে এটা 100% কারেক্ট একটা কথা লিখছে। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলে যাচ্ছিলাম যে বিএনপি এই ভুলটা যেন না করে। প্রিয় দর্শক, আজকে ভুলটা ঠিকই বিএনপি বুঝতে পেরেছে এবং মেনে নিয়েছে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই একটা বিরাট সুখবর দিলেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী ও সালাউদ্দিন আহমেদের কি হতে পারে, তাদের ভাগ্যে কি আছে, কোন পরিস্থিতিতে পড়তে পারেন অথবা কঠিন পরিস্থিতিতে পড়তে পারেন, এই ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ। কেন তাৎপর্যপূর্ণ? হাসনাত আব্দুল্লাহর ফেসবুকে দেয়া একটি পোস্টকে কেন্দ্র করে দেশে বিভিন্ন মহলে গণমানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে এবং আসলে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অনেকেই নড়ে চড়ে বসেছেন এবং বিশেষভাবে সাজানো বাগান করতে মির্জা আব্বাস মিন করছে। আপনারা কি জানেন ভারতের একটা বাগান তৈরি করেছে বাংলাদেশে মির্জা আব্বাসের মতো খানকির বাচ্চাদেরকে নিয়ে, এর মতো খানকি এবং বেচাদেরকে নিয়ে একটা সাজানো বাগান তৈরি করছে বাংলাদেশে। আমরা ওই বাগানকে জয় বাংলা করে দেবো। আমি বিরাটি ভাষায় বলবো, ওই সাজানো বাগান খানকি পোলা জয় বাংলা করে দেবো। প্রফেসর ইউনূস সরকারের তদন্তে একের পর এক যেসব তথ্য বের হয়ে আসছে শুনলে চমকে ওঠার মতো। আপনি কি মনে করেন এই যে ওয়াকারুজ্জামান যদি দুধের দোয়া হতো খুব ভালো হতো, তাহলে হাসিনা কোন ক্রাইটেরিয়া তাকে সেনাপ্রধান বানিয়েছে? যে বাংলাদেশের পক্ষে এখন দুইটা মানুষ নির্বিঘ্নে কাজ করছে, নিজেদের জীবন বিপন্ন করেও তারা কাজ করে যাচ্ছে। গত 16-17 বছরে যত সেনা প্রধান হয়েছে প্রত্যেকটা সেনাবাহিনীর প্রধান দেশ বিরোধী ষড়যন্ত্র ছিল। শেষের প্রশ্নটা তো ছিল একেবারে ইরানের মিসাইলের মতো, ভাবছিলাম যে একদম লাগাই দিবে, লাগাইতে পারে নাই। প্রশ্নটা কি ছিল জানেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। মাসুদ কামালের মতো বেশ্যারা, ফজার মতো হারামজাদারা, ময়লা রনির মতো কুত্তারা, বিএনপির সাওয়ার মতো লোকজনরা, গোরকদক আব্বাসের মতো লোকজনরা, মির্জাফর ওয়াকারের মতো লোকজনরা কন্টিনিউয়াসলি তাদেরকে বলবে বিদেশি নাগরিক, ষড়যন্ত্রকারী, আমাদের দেশটা অন্যের কাছে লিখে দেয়। ওই দুইজন মানুষ, যেই দুইজন যাদেরকে বলি এরা সত্যিকার অর্থে প্যাট্রিয়ট বাংলাদেশী, একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্বিতীয়জন ডক্টর খলিলুর রহমান। এই দুইজন ব্যক্তির শিক্ষার উপরে, অভিজ্ঞতার উপরে, সততার উপরে, দেশপ্রেমের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে এবং পূর্ণ সমর্থন রয়েছে। দেশ গড়ার কাজে এই দুইজন যেই সিদ্ধান্ত নিচ্ছে আমি এই সিদ্ধান্তগুলোর সাথে একমত। তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছে। আর এসব ষড়যন্ত্রকারীরা তারা প্রচার করছে ডক্টর ইউনূস বিদেশি নাগরিক, ডক্টর ইউনূস মুসলমান না, ডক্টর ইউনূস ক্যাথলিক, ডক্টর খলিল দেশপ্রেমী না, ডক্টর ইউনূস খলিল আমেরিকান নাগরিক, ইউরোপের নাগরিক, তাদের মায়ের স্বামী, তাদের বোনের স্বামী, তাদের বউয়ের প্রেমিকা, একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। ওয়াইরাস সত্যিকার অর্থে বুকে হাত রেখে কেউ যদি জানে যে বাংলাদেশের পক্ষে এখন দুইটা মানুষ নির্বিঘ্নে কাজ করছে, নিজেদের জীবন বিপন্ন করেও তারা কাজ করে যাচ্ছে, এই দুইটা লোক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলুর রহমান। জেনারেল ওয়াকার তার পূর্ববর্তী যত সেনা প্রধান আছে তাদেরকে বলেছে আমি ক্ষমতা ছেড়ে দিলে আপনাদের সবার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হবে। গত 16-17 বছরে যত সেনা প্রধান হয়েছে প্রত্যেকটা সেনাবাহিনীর প্রধান দেশ বিরোধী ষড়যন্ত্র ছিল। ভারতের কল্যাণ বাংলাদেশে আনার জন্য বাংলাদেশে এই গত 54 বছরের জগা খিচুড়িকে আরো জগা খিচুড়ি বানিয়ে বাংলাদেশকে জাহান্নাম বানানোর ষড়যন্ত্রে ব্যস্ত, এবং এই ষড়যন্ত্র না করলে জেনারেল ওয়াকারুজ্জামান তার পাতলুন ঠিক রাখতে পারবে না, এই জন্য সে ষড়যন্ত্রে ব্যস্ত। জেনারেল ওয়াকারুজ্জামান যদি এই ষড়যন্ত্রে ব্যস্ত না থাকে তাহলে নারায়ণ চন্দ্র পালের বংশধর হাসিনা মাগির বংশধরকেও সে রক্ষা করতে পারবে না, সেই জন্যই ষড়যন্ত্রে ব্যস্ত। জেনারেল ওয়াকারুজ্জামান যদি ষড়যন্ত্রে ব্যস্ত না হয় তাইলে তর্পি বাহক ভারতীয় কুত্তা তাদের অস্তিত্ব, তাদের কল্যাণ বাংলাদেশে রক্ষা করতে পারবে না, যে জন্য জেনারেল ওয়াকারুজ্জামান সেই ষড়যন্ত্রে ব্যস্ত। এবং এই ষড়যন্ত্র থেকে সে কাউকে ছাড় দিচ্ছে না। ডিজিএফআই কে ব্যবহার করছে, এনএসআই কে ব্যবহার করছে, সিআইডি কে ব্যবহার করছে, এসবি কে ব্যবহার করছে, রাজনৈতিক দলকে ব্যবহার করছে, কলেজের প্রফেসরদেরকে ব্যবহার করছে, তথাকথিত বুদ্ধিজীবীদেরকে ব্যবহার করছে তার ষড়যন্ত্রের অংশ হিসাবে। অর্থাৎ জেনারেল ওয়াকার দেশের প্রত্যেকটা ক্ষেত্রে ষড়যন্ত্র কাহাকে বলে, মসজিদে মসজিদে, মন্দিরে মন্দিরে, রাজনৈতিক দলের সংগঠনে প্রত্যেকটা জায়গায় সে ষড়যন্ত্রের বীজ ঢুকিয়ে দিচ্ছে। জেনারেল ওয়াকারটা ষড়যন্ত্রে ব্যস্ত। জেনারেল ওয়াকারটা ষড়যন্ত্রে এতটাই ব্যস্ত
ব্যস্ত, সে চেষ্টা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা পবিত্র সংগঠনকে ষড়যন্ত্রের পার্ট বানাতে, ষড়যন্ত্রের অংশ বানাতে। আজকে আর্ম ফোর্সেস সার্ভিসেস দে বিকাম পার্ট অফ দ্য কনস্পাইরেসি এগেইনস্ট বাংলাদেশ। তারা সেই ষড়যন্ত্রে ব্যস্ত। জেনারেল ওয়াকারের ষড়যন্ত্র এই জন্য শেষই হয় না, সে একের পর এক ষড়যন্ত্র করছে এবং এই ষড়যন্ত্রে যোগ দিচ্ছে টিচাররা, ষড়যন্ত্রে যোগ দিচ্ছে মাওলানারা, ষড়যন্ত্রে যোগ দিচ্ছে রাজনৈতিক দল, ষড়যন্ত্রে যোগ দিচ্ছে গার্মেন্টস শ্রমিক, ষড়যন্ত্রে যোগ দিচ্ছে বুদ্ধিজীবী, ষড়যন্ত্রে যোগ দিচ্ছে সিনেমার নায়ক নায়িকারা, টেলিভিশনের নায়ক নায়িকারা। এই ষড়যন্ত্রের পর আপনারা যদি মনে করেন সে ষড়যন্ত্র করে না, খুঁজে দেখেন জেনারেল ওয়াকার কোন ষড়যন্ত্রে নাই। আজকের বাংলাদেশের রাস্তায় যদি চাঁদাবাজি হয়, এখানেরও ষড়যন্ত্রের সাথে ওয়াকারুজ্জামান জড়িত। কিভাবে জড়িত আপনারা চিন্তা করে দেখেন। রাস্তায় যারা চাঁদাবাজি করে, বকরা খায়, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে ডিজিএফআই থ্রোতে। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তোমরা তৈরি করো, তোমাদেরকে আমরা ধরবো না। বাংলাদেশ আর্মি মেসাইসি পাওয়ার নিয়ে তারা যদি বলে বাংলাদেশের কোথাও আমরা চাঁদাবাজি করতে দেব না, বাংলাদেশকে নিয়ে কোথাও আমরা ষড়যন্ত্র করতে দেব না, আপনারা কি মনে করেন কোথায় কোথায় শাহবাগে চিল্লাচিল্লি শুরু হয়? আপনার কি মনে হয় রাস্তাঘাটে চাঁদাবাজি শুরু হয়, রাস্তায় ধরে টোল আদায় করে? আপনার কি মনে হয় এখানে সেখানে হঠাৎ করে আগুন লাগে, এখানে সেখানে নুরুল হকের মতো লোকজনদেরকে জুতা পেটা করে? এগুলা কে করায়? জেনারেল ওয়াকারুজ্জামান ষড়যন্ত্রের পর। তাহলে আমি যদি নির্দ্বিধায় বলি, এই জেনারেল ওয়াকারের মেইন টার্গেট কি? নিজেকে যতদিন সম্ভব এক্সটেনশন নিয়ে সেনাপ্রধান হিসাবে থাকা। কারণ সে যদি সেনাপ্রধান হিসাবে না থাকে, আর যদি একজন দেশপ্রেমিক মানুষ সেনাপ্রধান হয়ে বসে, ওয়াকারুজ্জামান গ্রেফতার হবে, সেনাপ্রধান আজিজ গ্রেফতার হবে, সেনাপ্রধান শফি গ্রেফতার হবে, মইনিউ আহমেদের নামে আন্তর্জাতিক অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন সংবিধানে থাকবে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আজকে বিএনপি মেনে নিতে বাধ্য হলেন এই সিদ্ধান্ত। জামাত জানিয়েছে আগে হবে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে হবে জাতীয় সংসদ নির্বাচন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি 10 বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবে না, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলে যাচ্ছিলাম যে বিএনপি এই ভুলটা যেন না করে। প্রিয় দর্শক, আজকে ভুলটা ঠিকই বিএনপি বুঝতে পেরেছে এবং মেনে নিয়েছে যে 10 বছরের বেশি একজন ব্যক্তি বিএনপি দল হিসাবে আজীবন সরকারে থাকলেও জনগণ ভোট দিলে কারো কোনো আপত্তি নাই, কিন্তু ব্যক্তিটা যেন একজন না হয়, একাধিক জন হয়। একজনে 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আর যেন প্রধানমন্ত্রী না হন। তিনি দলের প্রধান হতে পারবেন আজীবন, কিন্তু জাতির দিক নির্দেশনা দেওয়ার জন্য, জাতির মাথার উপরে বসার জন্য 10 বছরের বেশি নয়। কারণ শেখ হাসিনা যা দেখিয়েছে, এর থেকে শিক্ষা নেওয়া আমাদের সকলের দরকার। এবং এইভাবে যদি ডিক্টেটর আমরা তৈরি করি, জাতি হিসাবে 54 বছর যেরকম কোনো কুল কিনারা পায়নি, আরো 54 বছরেও আমাদের কোনো হদিস থাকবে না। বরঞ্চ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে থাবায় ফেলে দিয়ে এই ধরনের মানুষ যদি তারা তৈরি করতে পারে, ডিক্টেটর বানাতে পারে, তাহলে সহজেই তারা আমাদের দেশটাকে লুটে পুটে খেতে পারবে। আর এই লুটে পুটে যাতে না খেতে পারে, সংবিধানে এই নতুন সংযোজন হচ্ছে যে এক ব্যক্তি 2 বারের বেশি, মানে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। মঙ্গলবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানা গিয়েছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বৈঠকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে গত কয়েকদিনের আলোচনার বিষয়ে রিপোর্ট বৈঠকে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখানে লেগেছে, দলটি সিদ্ধান্ত নিয়েছে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর পূর্ণ মেয়াদ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। ওদিকে নারীদের জন্য 100 আসন এবং সংসদের উচ্চ কক্ষের সদস্য সংখ্যা 100 জনের বিষয়ে বিএনপি ইতিমধ্যেই একমত পোষণ করেছে। তাহলে বাকি রইল কি? 10 বছর একজন মানুষ প্রধানমন্ত্রী থাকবেন, 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না, এটা মেনে নিয়েছেন। এর আগেই মেনে নিয়েছেন নারীদের আসন 100 হবে সেটা, এবং উচ্চ কক্ষ তৈরি হবে 100 জন। সিনেটর যেরকম আছে আমেরিকাতে, সিনেটরদের সিদ্ধান্ত যেরকম প্রেসিডেন্ট মেনে নিতে হয়, ওই 100 জনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে মেনে নিতে হবে। 100 জনের ভিতরেই রাষ্ট্র পরিচালনার জন্য পার্শ্ববর্তী দেশ বিভিন্ন হানাদারদের থাবা থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য যে সিদ্ধান্তগুলো নিবে, তারা নিবেন ওই যে জ্যেষ্ঠ রাজনীতিবিদ
দুই দল নয়, বাংলাদেশের হয়তো সকল দল থেকেই জ্যেষ্ঠ রাজনীতিবিদ, যারা সিনিয়র রাজনীতিবিদ, যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট, তারাই থাকবেন সেই 100 জনের মাঝে। এবং 100 জন হয়তোবা সরাসরি আমরা নির্বাচিত করব অথবা সংসদ সদস্যরা নির্বাচিত করবেন। শেষের প্রশ্নটা তো ছিল একেবারে ইরানের মিসাইলের মতো, ভাবছিলাম যে একদম লাগাই দিবে, লাগাইতে পারে নাই। প্রশ্নটা কি ছিল জানেন, যে আপনারা যে আগে ক্ষমা চাইছিলেন, মানে জামাতে ইসলাম, সেই ক্ষমাটা কি 71 সালের জন্য চাইছেন? ডাইরেক্ট প্রশ্ন করছে। ডাক্তার শফিকুর রহমান সাহেব একটু মুচকি হাসলেন, তারপর বললেন শুধু 71 না, 41 থেকে 71, 24 এবং আমাদের দল জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যদি আমরা কোনো ভুল ভ্রান্তি কইরা থাকি, সবকিছুর জন্যই ক্ষমা চাই। ব্যক্তি হিসাবে ভুল করলেও ক্ষমা চাই, দলীয়ভাবে ভুল করলেও ক্ষমা চাই। এর মধ্যে 71 অবশ্যই আছে। দেখেন, উনি কিন্তু আবার ক্ষমা চাইলেন এবং ক্ষমা চায় বললেন ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জা নাই, এটা বিজয়ের প্রতীক ক্ষমা চাওয়াটা। ভুল ভ্রান্তি হলে কেন ক্ষমা চাইবো না? এই জন্য বললাম আমাদের ইসলামিক লিডার ডাক্তার শফিকুর রহমান, সত্যি আমি ওনার প্রেমে পড়ছি। ওনার প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি থাকে। ওনাকে প্রশ্ন করা হয়েছিল ওই যে মব জাস্টিস নিয়ে, নুরুল হুদাকে যে জুতা মারা হলো, ডাইরেক্ট ওটা প্রশ্ন করে নাই, মানে মব কালচার নিয়ে প্রশ্ন করা হয়েছে। উনি কি সুন্দর উত্তর দিছে, যে উত্তরটা শুনে আমি একটু লজ্জা পাইছি। কারণ ওই নুরুল হুদার গালের মধ্যে জুতা মারাতে, বুঝছেন, আমি একটা জায়গায় হাসি রিয়াকশন দিছিলাম, ওইটা আমার দেওয়া উচিত হয় নাই, যার জন্য লজ্জা পাইছি। ডাক্তার শফিকুর রহমান উত্তরটা কি শুনবেন? আরেকজন যদি কোনো অন্যায় করে থাকে, ওই একই অন্যায় আমাকে কেন করতে হবে? আমি তো একই অন্যায় করতে পারি না। অন্যায় দিয়ে তো অন্যায়কে শেষ করা যাবে না। আমাকে তো সহনশীল হতে হবে, আমাকে ধৈর্য ধরতে হবে, আমাকে আইনের আশ্রয় নিতে হবে। আমি কেন মব জাস্টিসে যাব? দেখেন কি সুন্দর কথা বলছে। একটা অন্যায় হয়েছে বলে আরেকটা অন্যায় করা যাবে না। এই কথাটা শোনার পর আমি ওই যে হাসি রিয়াকশন দিছিলাম, খুব লজ্জা পাইছি, জানেন, খুব লজ্জা পাইছি। জামাত ইসলামের সাথে এনসিপি থাকবে, ইসলামিক আন্দোলন চরমোনাই থাকবে, হেফাজতে ইসলাম থাকবে, ইসলামিক মাইন্ডের সব দল যদি একসাথে চলে আসে, এই দেশে ভাই শক্তিশালী একটা বিরোধী দল হবে। বিরোধী দল যারা ক্ষমতার স্বপ্ন দেখতেছে, তারা কিন্তু জামাত ইসলামকে বিরোধী দল বানাতে চাচ্ছে না। তাদের মনে মনে অন্য চিন্তা ভাবনা ভাই, একটু খেয়াল করলেই বুঝবেন। এই যে জাতীয় পার্টি ভেঙে যাচ্ছে, জিএম কাদের সাহেবকে বাদ দিয়ে আরেকটা নতুন ভার্সন আসতেছে, নতুন জাতীয় পার্টি আসতেছে। এরা কাদের সঙ্গে থাকবে? এরা কিন্তু ওই বড় দলের সাথে থাকবে। এদেরকে বিরোধী দল বানানো হবে, যেভাবে আওয়ামী লীগ বানিয়েছিল জাতীয় পার্টিকে। কিন্তু একটা কথা মনে রাখবেন, জিএম কাদের সাহেব যত বড় ভুলই করুক না কেন, জিএম কাদের সাহেবকে মাইনাস করলে জাতীয় পার্টির আর কোনো চিহ্নই থাকবে না, কেউ চিনতেও পারবে না। জিএম কাদের সাহেবের উচিত হবে ওনার অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়া, জাতির কাছে ক্ষমা চাওয়া। যেভাবে জামাত ইসলাম ক্ষমা চাইলো নিজের ভুলের জন্য, ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জার কিছু নাই। বিজয়ের হাসি হাসতে পারবেন, ক্ষমা চাই আপনারা রাজনীতি করতে পারেন, কিন্তু ওই রাজনীতি করেন না, কারো লেজুর হইেন না, কারো দালালি করেন না। একেবারে শক্তভাবে ফেরত আসেন ভাই, শক্তভাবে। একদিন আওয়ামী লীগও ফেরত আসবে, হয়তো টাইম লাগবে, সময় লাগবে, আসবে ভাই, আসবে একদিন। কিন্তু নতুনদের হাত ধরে আসতে হবে। পুরনো রাজনীতি চলবে না। এখনো যারা পুরনো রাজনীতি করতেছেন, পুরনো ধ্যান ধারণার আছেন, ইনারা ঝইরা যাবেন। অলরেডি ঝরা শুরু হয়ে গেছে। একটু খেয়াল করলেই দেখবেন বহুত বড় বড় নেতা বহু রকম কথা বলছিল, এখন সুর চেঞ্জ করছে। সুর চেঞ্জ করলে কি হবে? মানুষের মনের মধ্যে তো লেখা হয়ে গেছে ভাই, যা লেখার লেখা ফেলাইছে। ভোটাররা কিন্তু তাদের মন মানসিকতা তৈরি করে ফেলছে। খালেদ মহিউদ্দিন সাহেবের ইন্টারভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন ডাক্তার শফিকুর রহমান সাহেব নির্বাচন নিয়ে কি সুন্দর কথা বলছে। উনি কিন্তু সোজাসাজি বলছে, এপ্রিলে আমরা চাইছি, ফেব্রুয়ারিতে আমরা চাইছি, যখন হোক, কিন্তু তার আগে বিচার একটা পর্যায়ে যাইতে হবে। এবং ভবিষ্যতে এই দেশ কিভাবে চলবে, কিভাবে নির্বাচন হবে, সংবিধানের কি হবে, জুলাই অভ্যুত্থানের কি হবে, জুলাই সনদপত্রের কি হবে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।